নতুন চাকরি নিয়ে তনয়ার স্বামী লন্ডনে যাওয়ার কিছু মাস পর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যায় না। চিন্তিত হয়ে তনয়া চলে আসে লন্ডনে। তার স্বামীকে খুঁজতে এসে ভয়ানক বিপদে জড়িয়ে পড়ে সে। এই বিপদ থেকে কিভাবে বাঁচবে সে, তার স্বামীই বা কোথায়, এই রহস্য নিয়েই আজকের মুভি এক্সপ্লেনেশন নিখোঁজ। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। মুভির শুরুতে আমরা তনয়াকে দেখতে পাই লন্ডনের রাস্তায় খুবই বিধ্বস্ত অবস্থায় সে হেঁটে যাচ্ছিল এবং তাকে দেখেই মনে হচ্ছিল যে সে অসুস্থ বোধ করছে। হঠাৎই অচেনা একজন ব্যক্তি এসে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং তাকে জল দেয়। জল খাওয়ার সাথে সাথেই তনয়ার বমি হয়ে যায়। তনয়া বলে সে ব্রিক লেন বলে একটি জায়গায় যেতে চায় এবং আমরা দেখি সেই সাহায্যকারী ব্যক্তি স্যাম, যার ভালো নাম সমৃদ্ধ, সে একজন ট্যাক্সি ড্রাইভার। সেই তনয়াকে ব্রিক লেনে পৌঁছে দেওয়ার কথা বলে। ট্যাক্সিতে উঠে তনয়া কাউকে বারবার ফোন করার চেষ্টা করছিল, কিন্তু ফোনে তাকে পাচ্ছিল না। স্যাম তাকে জিজ্ঞাসা করে যে আপনি যেখানে যাচ্ছেন সেটা কি কোনো আত্মীয় স্বজনের বাড়ি, এবং তনয়া বলে যে তার হাজব্যান্ড সেখানে থাকে। এই কথা শুনে স্যাম একটু সন্দিগ্ধভাবেই তাকে প্রশ্ন করে যে তাহলে আপনার হাজব্যান্ড এয়ারপোর্টে নিতে এলো না কেন, আপনার তো শরীরটা মনে হচ্ছে না খুব একটা ভালো। এবং তনয়া তার উত্তরে বলে যে ও খুব ব্যস্ত। এবং তখনই তনয়ার ফ্ল্যাশব্যাকে কিছু পুরনো কথা মনে পড়ে যায়। তনয়া এবং তার হাজবেন্ড আদিত্যর বিয়ের আগের কথা তনয়ার মনে পড়ে যায়। তারা আগে কতটা হাসি খুশি ছিল। বিয়ের পরপরই আদিত্যর লন্ডন চলে যাওয়ার কথা ছিল। সে সেটেল হওয়ার কিছুদিন পর তনয়া সেখানে আসবে, কিন্তু বাস্তবে কি এমনটাই হয়েছিল? এবার আমরা দেখি যে তনয়া ব্রিক লেন অর্থাৎ আদিত্য যেখানে ভাড়া থাকতো সেখানে পৌঁছায়। আদিত্য যে বাড়িটিতে ভাড়া থাকতো সেই বাড়িটির মালিক একজন বাংলাদেশি ভদ্রলোক, যার নাম আসলাম। এবার আসলাম ভাইয়ের সাথে তনয়ার কথোপকথন থেকে আমরা জানতে পারি যে হঠাৎ তনয়াকে কেন লন্ডন চলে আসতে হলো। তনয়া বলে যে কোনোভাবেই সে আদিত্যর সাথে কন্ট্যাক্ট করতে পারছে না। অনেক দিন হয়ে গেল, না তো ফোন না তো মেসেজ, কোনোভাবেই তার সাথে কন্ট্যাক্ট হচ্ছে না। সুতরাং তনয়া নিশ্চিত যে আদিত্যর কোনো না কোনো বিপদ হয়েছে। আসলাম ভাই বলেন যে আদিত্য খুবই অদ্ভুত ধরনের মানুষ, তেমন কোনো কথা বলে না, দিনের পর দিন তো বাড়িও ফিরত না, কোথায় থাকতো কেউ জানে না। এবার তনয়া আদিত্যর ঘরে যায়। সে বুঝে উঠতে পারছিল না যে এরপর তার কী করা উচিত, কোথায় সে আদিত্যকে খুঁজবে। এমন সময়ই আদিত্যর বাথরুমে সে এসকে হোটেল নামে একটি হোটেলের টয়লেট্রিজ দেখতে পায়। তনয়া আসলাম ভাইকেই হোটেলটির ব্যাপারে জিজ্ঞাসা করে এবং উনি বলেন যে হোটেলটা খুব একটা সুবিধার জায়গায় নয়। এবার এখানে আমরা আরও জানতে পারি যে চাকরি নিয়ে লন্ডনে এলেও পরে আদিত্য সেটা ছেড়ে কোনো একটা বিজনেস শুরু করেছিল, কিন্তু সেটা কিসের বিজনেস বা কী সেটা আসলাম বা তনয়া কেউই জানতো না। এবার ওখান থেকে বেরিয়ে তনয়া ঠিক করে সেই এসকে হোটেলে যাবে এবং সে দেখে যে স্যাম তখনও বাড়ির বাইরেই দাঁড়িয়ে লাঞ্চ করছিল। তাই সে আবারও স্যামেরই ট্যাক্সিতে উঠে পড়ে এবং সেখানে যায়। অন্যদিকে তনয়া আসলাম ভাইয়ের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরই সেখানে একজন পুলিশ অফিসার আসে এবং আসলাম ভাইয়ের কাছে তনয়ার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। এবার তনয়া এসকে হোটেলে যায়, যদিও স্যাম তাকে বারবার বারণ করছিল যে জায়গাটা খুব একটা ভালো না, সেদি জায়গা, ওখানে যাওয়া খুব একটা ঠিক হবে না, কিন্তু তনয়া তার কোনো কথা শোনে না, কারণ আদিত্যকে খোঁজার আর কোনো ক্লুই তার কাছে ছিল না। সে এসকে হোটেলের রিসেপশনিস্টকে আদিত্যর ফটো দেখিয়ে জিজ্ঞাসা করে যে এই লোকটিকে কোথাও দেখেছে কিনা, কিন্তু মেয়েটি বলে যে আদিত্য এখানে কখনোই আসেনি এবং রীতিমতো তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়, যেটা একটু অদ্ভুত লাগছিল এবং বোঝাই যাচ্ছিল যে মেয়েটি কিছু তো জানে। এবার তনয়া ওই হোটেল থেকে বেরোলেই সেখানে ওই পুলিশটি চলে আসে এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। এবার তনয়ার পাসপোর্ট দেখতে চাইলে তনয়া হঠাৎ করে খেয়াল করে তার পাসপোর্টটা হারিয়ে গেছে। পাসপোর্ট না থাকায় পুলিশ তাকে আরও সন্দেহ করতে শুরু করে। আসলে তনয়া তার পাসপোর্টটা ভুলে স্যামের ট্যাক্সিতে ফেলে এসেছিল। এবার স্যাম সেটা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই সেটা আবার ফেরত নিয়ে আসে এবং পাসপোর্ট দেখে পুলিশটি তাদের তখনকার মতো ছেড়ে দেয়। এবং তখন তনয়া স্যামকে বলে যে 2 মাস ধরে তার হাজব্যান্ডকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 2 মাস আগে শেষবারের মতো তাদের মধ্যে কথা হয়েছিল। তার হাজব্যান্ড তখন তাকে বলেছিল যে সে তার চাকরিটি ছেড়ে দিয়েছে এবং একটা ব্যবসা শুরু করেছে, কিন্তু কিসের ব্যবসা বা কী বৃত্তান্ত তা বলেনি, এবং এটাও বলেছিল যে নতুন বিজনেস করার জন্য তার প্রচুর টাকা দরকার। এবার তনয়া স্যামকে বলে যে নিশ্চয়ই আদিত্য কোনো বিপদে পড়েছে এবং স্যামও সাজেস্ট করে যে আপনি একবার এম্বাসিতে বা পুলিশের কাছে যোগাযোগ করুন, কিন্তু তনয়া বলে যে তাতে ঝামেলা অনেক বাড়বে আর অনেক সময়ও নষ্ট হবে, ততদিনে যদি আদিত্যর কিছু একটা হয়ে যায়।
এবং স্যাম তাকে হেল্প করবে বলে ঠিক করে। তনয়া হঠাৎ করেই বলে যে সে আরও একবার আদিত্য যে বাড়িতে ভাড়া থাকতো সেখানে যেতে চায়, কারণ আসলাম ভাই নিশ্চয়ই কিছু জানে, সে সব কিছু খুলে বলছে না। এবার তারা আবার ওখানে যায় এবং দরজায় নক করে, কিন্তু কেউ সাড়া দেয় না। তারা বাড়ির পিছন দিক দিয়ে চেক করে এবং পিছন দিক দিয়ে ঢুকে দেখে কেউ আসলাম ভাইকে গুলি করে মেরে দিয়ে গেছে। আসলাম ভাইয়ের মৃতদেহ দেখেই তারা বুঝতে পারে যে এখানে থাকা ঠিক হচ্ছে না, জায়গাটা সেফ না, এবং তারা সেখান থেকে পালায়। কিন্তু ততক্ষণে তাদের পিছনে তাদের উপর কেউ গুলি চালাতে শুরু করেছিল এবং একটি গুলি তনয়ার হাত ঘেঁষে বেরিয়ে যায়, ফলে সে আহত হয়। কিন্তু এরা কারা যারা তনয়াদের উপর অ্যাটাক করছিল? এবার স্যাম তনয়াকে তার পরিচিত এক চাচার কাছে নিয়ে যায়, যিনি আগে একজন ডাক্তার ছিলেন। তিনি তনয়ার প্রাথমিক চিকিৎসা করেন। অন্যদিকে আমরা দেখি যারা তনয়াদের উপর হামলা করেছিল তাদের এবং তাদের বস হাবিব ভাইকে, অর্থাৎ আমাদের মুভির আসল ভিলেনকে, যে একজন হিউম্যান ট্রাফিকার এবং স্মাগলার। হাবিব ভাইয়ের ডান হাত অর্থাৎ তার মেইন অ্যাসিস্ট্যান্ট আখতারকেও আমরা এখানে দেখতে পাই। আখতার সাব্বির নামে অপর এক চেলাকে হাবিব ভাইয়ের রাগ থেকে বাঁচানোর চেষ্টা করছিল, কারণ এই সাবিরের দোষেই তনয়ারা পালাতে পেরেছিল। কিন্তু হাবিব ভাই সাবিরকে ক্ষমা করে না। হাবিব ভাই বলে যে লাথোকে ভূত বাতো সে নেই মানতে, এবং আমার কাছে এই ধরনের ভুলের কোনো ক্ষমা নেই, এবং শাস্তি স্বরূপ তিনি সাবিরের হাতে চাকু ঢুকিয়ে দেন। হাবিব ভাই আখতারকে বলে যে যে করে হোক তনয়া রায়কে আমাদের খুঁজে বার করতেই হবে। এবার অন্যদিকে আমরা দেখি কিছু দুষ্কৃতী সাধারণ কিছু মানুষকে, বিশেষত ইমিগ্রেন্টদের একটি ঘরে বন্দি করে রেখেছিল। তারা এই সব সাধারণ মানুষদের যেখান সেখান থেকে কিডন্যাপ করে আনত, সম্ভবত তাদের পাচার করার জন্যই এখানে তাদের ধরে রাখা হয়েছিল। কিন্তু এরা কি হাবিব ভাইয়ের লোক, নাকি এই ঘটনার পিছনে অন্য কোনো মাথা আছে? এবার স্যাম এবং তনয়া ওই চাচার বাড়িতেই থাকতে শুরু করে এবং চাচা আদিত্যকে খুঁজতে সাহায্য করবেন বলে কথা দেন, কারণ চাচার অনেক জনের সাথে চেনা জানা ছিল। ওদিকে স্যাম তার গাড়িটা এক বন্ধুর গ্যারাজে রেখে আসে, যাতে পুলিশ বা হাবিব ভাইয়ের লোকেরা তাদের ট্রেস করতে না পারে। স্যামের চাচাও বুঝতে পারে যে স্যাম হয়তো তনয়াকে মনে মনে পছন্দ করে ফেলেছে, তাই জন্যে জীবনের ঝুঁকি নিয়েও তাকে সাহায্য করছে। কিন্তু স্যাম তা স্বীকার করে না। সে বলে যে জীবনে তো আমি অনেক পাপ করেছি, যদি একে সাহায্য করে কিছু পুণ্য কামাতে পারি। তাছাড়া বাঙালি দেখলেই বিদেশে আপনজনই মনে হয়। এবার তনয়া ঘুম থেকে উঠেই আদিত্যকে খোঁজার জন্য বেরোনোর কথা বলে, কিন্তু স্যাম তাকে ওয়ার্ন করে যে দেখো, যে পথে আমরা এগোচ্ছি মনে হচ্ছে খুবই বিপজ্জনক রাস্তা, আর তাছাড়া মনে হয় আদিত্যও কোনো গণ্ডগোলের ব্যাপারে জড়িয়ে পড়েছিল। যারা আমাদের পিছু নিয়েছে তারা খুবই ডেঞ্জারাস। আমরা ওকে খুঁজে বার করবো ঠিকই, কিন্তু নিজেদেরও সাবধান থাকতে হবে। ওদিকে আমরা দেখি যে চাচার কাছে বহু মানুষ লাইন দিয়ে দেখা করতে আসছে। কিন্তু কেন? আসলে ভারতীয়, পাকিস্তানি, বাংলাদেশি বহু ইমিগ্রেন্ট পরিবারের সদস্যরা, বিশেষত অল্প বয়সী সদস্যরা দিনে দুপুরে কিডন্যাপ হয়ে যাচ্ছে। এই ঘটনা বহু বছর ধরেই ঘটছে এবং এই সমস্ত ইমিগ্রেন্টদের কিডন্যাপ করে লন্ডনে মানুষ পাচারের ব্যবসা খুলেছে একদল দুষ্কৃতী। এইসব কথাই স্যাম তনয়াকে বোঝায়। অন্য দেশ থেকে আসা এইসব লোকেদের কিডন্যাপিং নিয়ে লন্ডন পুলিশ খুব একটা কনসার্নড নয়, তাই জন্য চাচা যতটা পারে তাদের সাহায্য করে। এই সময় তনয় একটি বাংলাদেশি পরিবারকে দেখতে পায়, যাদের একটি 8 বছরের মেয়ে মিমি কিডন্যাপ হয়ে গেছিল। তনয়ের ভয় হয় যে হয়তো আদিত্যকেই এরকম কোনো র্যাকেট কিডন্যাপ করে নিয়েছে। এবার এই সময় তনয়ার আবার আগের কথা মনে পড়ে যায় এবং তার মনে পড়ে যে আদিত্য প্রায়ই তাকে এক বাঙালি কলিগ অরিজিতের কথা বলতো। সুতরাং তার সাথে যোগাযোগ করলে আদিত্যর ব্যাপারে হয়তো কিছু জানা যেতে পারে। এবার স্যাম এবং তনয়া অরিজিতের কাছে যায় যে সে আদিত্যর ব্যাপারে কিছু জানে কিনা, কিন্তু অরিজিৎ কিছু বলার আগেই সেখানে আবার সেই পুলিশ অফিসারটি চলে আসে, ফলে তনয়া এবং স্যাম লুকিয়ে পড়ে। তনয়া বলে যে কিন্তু আমরা কেন ভয় পাচ্ছি, আমরাই তো ভিকটিম। এবং স্যাম বলে যে দেখো, লন্ডন পুলিশকে আমি হাড়ে হাড়ে চিনি, আমরাও এখন সাসপেক্ট লিস্টে। আমি আর আমার দাদা এদেরকে খুব ভালোভাবে হ্যান্ডেল করেছি। কিন্তু তনয়া স্যামকে তার দাদার ব্যাপারে জিজ্ঞেস করতেই স্যাম আর কোনো উত্তর দেয় না। এবার আমরা দেখি যে সমস্ত দুষ্কৃতীরা লোকজনদের কিডন্যাপ করে ঘরে বন্দি করে রাখছিল পাচার করার জন্য সেই দলের লোকেদের। তাদের মধ্যে একজন তাদের বসকে বলে যে এটা কি হচ্ছে বস, তুমি তো আমাদের এত টাকার কথা দিয়েছিলে, এত এত টাকার লোক দেখিয়েছিলে, আর এখন এইসব কেন হচ্ছে? তার মধ্যে হাবিব ভাইয়ের লোকেরা আমাদের পিছনে পড়েছে, আর তুমি একটা মহিলার জন্য আমাদের সবাইকে ধোকা দিয়ে দেবে। এবং এই কথা বলার সাথে সাথেই তাদের বস সেই লোকটিকে গুলি করে উড়িয়ে দেয়। এবং আমরা দেখি যে এই মানুষ পাচার চক্রের মাথা কে? আদিত্য।
অর্থাৎ আদিত্যকে কেউ কিডন্যাপ করেনি। আদিত্য এই পাচার চক্রের মাথা। কিন্তু লন্ডনে চাকরি করতে এসে এরকম কি করে হলো? এবার অন্যদিকে তনয়া বলে যে সে স্যাম এবং চাচার উপর বোঝা হয়ে থাকতে চায় না, কারণ অলরেডি তার জন্য তাদের অনেক বিপদ হয়ে গেছে এবং পরে আরও বিপদ হতে পারে। কিন্তু স্যাম সেসব কিছু শোনে না। সে বলে যে তনয়া, আমি অনেক কিছু রিগ্রেট করি জীবনে, কিন্তু তোমাকে সাহায্য করা, তোমার জন্য জীবনের ঝুঁকি নেওয়া আমি কখনোই রিগ্রেট করি না। যদি আমার কাছে আবারও এরকম সুযোগ আসে আমি আবারও তোমাকে সাহায্য করব। এই সময় চাচা সেখানে আসে এবং বলে যে অনেক দিন ধরে অনেক ধকল যাচ্ছে তোমাদের ওপর, আজকে রাতে তোমাদের ডিনারের জন্য বারবিকিউয়ের ব্যবস্থা করেছি। এবং তিনি তনয়াকে তার মেয়ের একটি সুন্দর জামা পরতে দেন। রাতের বেলা তনয়া সেই সুন্দর সালোয়ার কামিজ পরে রেডি হয়ে আসে। সে স্যামকে কথায় কথায় জিজ্ঞেস করে যে আচ্ছা তুমি লন্ডনে কেন এসেছিলে? স্যাম বলে যে সে এবং তার দাদা বাড়ি থেকে ঝগড়া করে এখানে চলে এসেছিল, কিন্তু তার দাদার সাথে তার আর কোনো সম্পর্ক নেই। তনয়া তারপরেও কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিল, কিন্তু স্যাম আর কোনো উত্তর দেয় না। রাতে স্যাম শুয়েই পড়েছিল, তখনই তনয়া স্যামের কাছে যায়, কারণ তার ওয়ালেটটা পড়ে গেছিল। তনয়া স্যামের ওয়ালেটটা তাকে ফেরত দেয় এবং স্যামকে জিজ্ঞাসা করে যে ওয়ালেটে যে ছবিটা আছে সেটা কি তোমার দাদার? স্যাম কিছু বলে না এবং সেখান থেকে চলে যায়। দাদার ব্যাপারে কথা উঠলেই স্যাম এরকম করে ইগনোর কেন করে? তাহলে কি এখানেও কোনো একটা রহস্য লুকিয়ে আছে? খুব তাড়াতাড়ি সেটা আমরা জানবো। এবার আমরা আদিত্যকে দেখতে পাই, যে স্টেফানি অর্থাৎ ওই হোটেলের রিসেপশনিস্টের সাথে দেখা করতে এসেছিল। এবার আমরা বুঝতে পারি যে স্টেফানি আসলে আদিত্যর হয়েই কাজ করে এবং আদিত্যর নির্দেশেই সে আগের দিন তনয়াকে আদিত্যর কোনো খোঁজ খবর দেয়নি। স্টেফানি ইমিগ্রেন্টদের খোঁজ আদিত্যকে দিত এবং তার বদলে আদিত্যটাকে টাকা দিত। এবার আদিত্য স্টেফানিকে তার পাওনা টাকা দিয়ে দেয়। স্টেফানি তাকে বলে যে দেখো, এই কথাটা আমার তোমাকে বলা উচিত না, কিন্তু তোমার বউ কিন্তু খুবই চিন্তিত তোমাকে নিয়ে, ওর সাথে অন্তত এরকম করো না। এবার তনয়া এবং স্যাম আদিত্যকে খোঁজার আর কোনো পথ না পেয়ে আবারও তার কলিগ অরিজিতের সাথে দেখা করার চেষ্টা করে এবং অরিজিৎ বলে যে পুলিশও তাকে ইন্টারোগেট করেছে, কিন্তু সে কিছুই জানে না। সে তনয়াকে বলে যে তুমি কোথায় থাকছো সেটা আমাকে বলো, আমি যদি কোনো খোঁজ পাই তোমাকে জানিয়ে দেবো। এবার তনয়ারা সেখান থেকে চলে গেলেই অরিজিৎ হাবিব ভাইকে ফোন করে এবং তনয়া কোথায় থাকছে সেই খবরটা তাকে দিয়ে দেয়। অন্যদিকে আখতার হাবিব ভাইকে স্টেফানির খবর দেয়। স্টেফানি আগে হাবিব ভাইয়ের হয়ে কাজ করত এবং তাকে লোক সাপ্লাই করত, কিন্তু তারপর সে দল বদল করে আদিত্যর হয়ে কাজ করে। তার মানে আরও একজন গদ্দার। সুতরাং স্টেফানির সাথেও হিসাব বরাবর করতে হবে। এবার সেদিন রাতে তনয়া স্যামের জন্য মাটন রান্না করেছিল, স্যামের ফেভারিট ডিশ। তারা ডিনার করছিল, এমন সময় একটা ফোন বাজার আওয়াজ আসে। এবার স্যাম বলে তনয়া তোমার ফোন বাজছে, কিন্তু তনয়া দেখে যে না, তার ফোন তো রিং হচ্ছে না এবং স্যামেরও ফোন বাজছে না, তাহলে কার ফোন বাজছে? তারা সেই শব্দটার সন্ধান করতে গিয়ে দেখে যে তনয়ার ব্যাগ থেকে ফোনের আওয়াজ আসছে এবং তারা দেখে যে সেখান থেকে একটা ছোট ফোন পাওয়া যায় এবং স্ক্রিনে আদিত্যর নাম ফুটে উঠেছে। তনয়া ফোনটা ধরতেই আদিত্যর গলা সে শুনতে পায়। আদিত্য বলে আমি জানতাম তুমি আমাকে খুঁজতে লন্ডন আসবেই, একটা ঠিকানা পাঠাচ্ছি, ওখানে আমার সাথে দেখা করো, 12B ডাউনিং স্ট্রিট, এপিং। এবার তনয়ার মনে পড়ে যায় যে কিভাবে ফোনটা তার ব্যাগে এসেছিল। তারা যখন অরিজিতের সাথে দেখা করার জন্য যাচ্ছিল, রাস্তায় একটা লোকের সাথে তনয়ার ধাক্কা লেগেছিল। সেই লোকটি কোনোভাবেই সেই ফোনটা তনয়ার ব্যাগে ঢুকিয়ে দিয়েছিল। এবার আমরা দেখতে পাই হাবিব ভাই স্টেফানিকে কবজা করে এবং তার থেকে আদিত্যর ঠিকানা জানতে চায়। কিন্তু তখনই আদিত্য হাবিব ভাইকে ফোন করে এবং আদিত্য বলে যে আমি জানি আপনি আমাকে খুঁজছেন, আপনার কনসাইনমেন্টটা আমি কালকে নিয়ে আসছি 12B ডাউনিং স্ট্রিট, এপিংয়ে। কনসাইনমেন্ট অর্থাৎ যে সমস্ত লোক পাচার করা হবে তাদের। কিন্তু হাবিব ভাই তাও স্টেফানিকে ছাড়ে না, স্টেফানিকে সে মেরে দেয়, কারণ গাদ্দারির একটাই শাস্তি হাবিব ভাইয়ের কাছে, আর সেটা হচ্ছে মৃত্যু। হাবিব ভাই আক্তারকে বলে যে তনয়াকে চাচার বাড়ি থেকে তুলতে হবে, আদিত্যর সাথে দেখা হওয়ার আগেই তনয়া যেন আমাদের কবজায় থাকে। কিন্তু পরের দিন হাবিবের লোক চাচার বাড়িতে আসার আগেই চাচা খবর পেয়ে যায় এবং স্যাম ও তনয়াকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। স্যাম এবং তনয়া সেখান থেকে পালাতে সক্ষম হয়, কিন্তু হাবিবের লোক চাচাকে মেরে দেয়। এবার হাবিবের লোক আক্তার সেই ছোট ফোনটা খুঁজে পায় যেটায় আদিত্যর কল এসেছিল। এবার আমরা পর দিনের দৃশ্য দেখতে পাই, যেখানে কথা মতো আদিত্য তাদের কনসাইনমেন্ট অর্থাৎ যে সমস্ত লোকদের পাচার করা হবে সেসব নিয়ে হাজির হয় এবং হাবিব ভাইও সেখানে হাজির হন। কিন্তু শুধুমাত্র লোক পেয়েই হাবিব ভাই খুশি হয় না, কারণ আদিত্য হাবিব ভাইয়ের কাছ থেকে কাজ শিখেই তার সাথেই বিশ্বাসঘাতকতা করেছে।
তাই সে আদিত্যকে মারতে চায়, কিন্তু আশেপাশে আদিত্যর লোকও ছিল যারা পাল্টা হামলা করে। ফলে দুই দলের মধ্যে গোলাগুলি হয় এবং হাবিব ভাইয়ের পায়ে গুলি লাগে। গুলি খেয়ে হাবিব ভাই সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়, কিন্তু আদিত্যর দলের একজন সেখানেই মারা পড়ে। এবার আদিত্য যখন গোলাগুলি করছিল তখনই তনয়া এবং স্যাম সেখানে উপস্থিত হয় এবং আদিত্যর হাতে বন্দুক দেখে তনয়া বুঝতে পারে যে তার স্বামী কিসের সাথে জড়িত। ওই জায়গায় পুলিশ চলে আসতে পারে বলে তারা তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। এবার আদিত্যর লোকেরা যে সমস্ত লোকদের পাচার করার জন্য ধরেছিল তাদের গাড়ি থেকে নামাচ্ছিল এবং তনয়া সেখানে মিমিকে দেখতে পায় এবং নিজের সাথে রাখে। সে আদিত্যর কাছে জানতে চায় যে আদিত্য কেন এই পথে এলো, এবং আমরা জানতে পারি যে লন্ডনে চাকরি করতে এসে কিভাবে আদিত্য এইসবের মধ্যে জড়িয়ে পড়ে। অফিসে জয়েন করার কিছুদিনের মধ্যেই খুব ভালো পারফরমেন্স দেখায় আদিত্য। অফিসের সবাই তাকে জিনিয়াস বলতো, কিন্তু আদিত্যর অ্যাম্বিশন ছিল আরও বেশি। হঠাৎই একদিন তার বস তাকে অ্যাপ্রোচ করে, তাদের ক্লায়েন্টদের টাকা অবৈধভাবে সরানোর কথা বলে। আদিত্য ভাবে যে এইভাবে সে টাকা সরাতে পারলে তনয়াকে তাড়াতাড়ি লন্ডনে নিয়ে আসতে পারবে। এবার প্রথম প্রথম কোনো সমস্যা হয়নি, কিন্তু তারপর বসের লোভ বাড়ে, টাকার অ্যামাউন্টও বাড়ে। ফলে কিছু দিনের মধ্যেই সে ধরা পড়ে যায় এবং তার কাছে শোকজ ইমেল আসে। তার বসের কাছেও শোকজ ইমেল গেছিল, কিন্তু আদিত্য বুঝতে পারে যে তার বস এমনই মানুষ যে সে আদিত্যকে বলির পাঠা বানিয়ে নিজের নির্দোষ প্রমাণিত হয়ে যাবে। কি করবে ভেবে না পেয়ে আদিত্য তার কলিগ অরিজিৎকে সবটা বলে, কারণ এই রকম ঘটনার ফলে তাকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হতে পারে এবং তার ফলে অন্য জায়গাতেও সে চাকরি পাবে না। এই সময় অরিজিৎ হাবিব ভাইয়ের সাথে আদিত্যর দেখা করিয়ে দেয় এবং আস্তে আস্তে হাবিব ভাইয়ের ডান হাত হয়ে ওঠে আদিত্য। তনয়া বলে যে তুমি তো দেশে ফিরে আসতে পারতে, আমরা নয় ইন্ডিয়ায় কিছু একটা ব্যবস্থা করে নিতাম। কিন্তু আদিত্য বলে যে হাবিব ভাইয়ের কাছে যে একবার ঢুকেছে তার আর কোনো এক্সিট নেই। হাবিব ভাইয়ের কাছে কাজ করাকালীনই আদিত্য অনলাইনে অনিরুদ্ধ বলে একজনের একটি বিজনেস স্কিম দেখে, যেখানে কয়েকদিনের মধ্যেই টাকা ডাবল হয়ে যাবে। এবার সেই লোকটি বাঙালি বলেই আদিত্য সহজে তাকে বিশ্বাস করে এবং হাবিব ভাইকে এই স্কিমের কথা বলে। হাবিব ভাই তাকে বিশ্বাস করে 100,000 পাউন্ড দেন এবং সেই টাকা আদিত্য অনিরুদ্ধকে দেয়। অনিরুদ্ধ কথা দেয় যে এই 100,000 পাউন্ড 200,000 পাউন্ড হয়ে যাবে কিছু দিনের মধ্যেই, কিন্তু অবভিয়াসলি এটা তো একটা স্ক্যাম ছিল। এবার আদিত্য একটা টাকাও রিকভার করতে পারে না, ফলে হাবিব ভাইয়ের থেকে পালানো ছাড়া তার আর কোনো উপায় থাকে না। যার থেকে সে পালানোর চেষ্টা করছিল ধীরে ধীরে সে তারই মতো হয়ে গেছিল। তনয়া বলে যে তুমি তো একজন ক্রিমিনাল, তুমি এখানে চাকরি করতে এসেছিলে আর তারপর তুমি হাবিব ভাইয়ের সাথে এইসব করেছো, টাকা চুরি করেছো, হিউম্যান ট্রাফিকিং করেছো, আমি কখনোই তোমাকে ক্ষমা করতে পারবো না। এই সময় স্যাম এখানে আসে এবং তনয়াকে খবর দেয় যে হাবিব ভাইয়ের লোকেরা চাচাকে মেরে ফেলেছে। এবার অন্যদিকে আমরা হাবিব ভাইকে দেখি, সে আখতারকে শাস্তি দেওয়ার জন্য ডেকেছিল, কারণ আখতার তনয়াকে ধরতে পারেনি বলেই হাবিব ভাইয়ের ওপর হামলা হয়েছিল। হাবিব ভাইয়ের পায়ে গুলি লেগেছিল। হাবিব ভাই আখতারকে বলে যে এতদিন আমরা যা কাজ করেছি তার 50 ভাগ তুই পেয়েছিস, এখন আমার যে কষ্টটা হয়েছে তারও 50 ভাগ তুই পাবি, এবং তার পায়ে বন্দুক ধরে গুলি চালানোর জন্য। যে লাভের 50 ভাগ যদি আমি তোকে দিই তাহলে আমার কষ্টের 50 ভাগও আমি তোকে দেব। এবং আখতার প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু হাবিব ভাই গুলি চালান না। তিনি বলেন যে এইবার 100%ই আমি নিয়ে নিলাম, কিন্তু পরের বার আর কোনো ক্ষমা আমি করব না। তনয়া রায়কে যত তাড়াতাড়ি সম্ভব আমার চাই। তনয়া, স্যাম এবং আদিত্যকে হাবিব ভাই একবার ধরতে পারলে আর ছাড়তো না। পুলিশ এবং হাবিব ভাই দুজনের থেকেই বাঁচার জন্য স্যাম বলে যে তার একটা মেকশিফট আস্তানা আছে, সেখানে গিয়ে থাকতে পারে তারা, কারণ সেখানে পুলিশ বা হাবিব ভাই কেউ তাদের খুঁজে পাবে না। এবার তনয়া আদিত্যকে বলে যে সে তাকে অ্যাকসেপ্ট করতে পারবে না। আদিত্য যা করেছে তারপর তাকে মেনে নেওয়া তনয়ার পক্ষে আর সম্ভব না। আদিত্যর উচিত পুলিশের কাছে সারেন্ডার করে দেওয়া, আর যদি আদিত্য নিজে সারেন্ডার না করে তাহলে তনয়া পুলিশের কাছে তার ব্যাপারে সবটা জানিয়ে দেবে। কিন্তু আদিত্য তনয়ার কাছে ক্ষমা চায় এবং বলে যে তাকে যেন আর একটা সুযোগ দেওয়া হয়। সে বলে যে লন্ডনে এসে এত টাকা পয়সা দেখে তার মাথা খারাপ হয়ে গেছিল, তাই জন্যই এসব করে ফেলেছে, কিন্তু আর একটা সুযোগ দিলে সে ভালো হয়ে যাবে। তনয়া বলে যে তাহলে একটাই শর্ত, মিনিকে আমি ওর মা বাবার কাছে ফিরিয়ে দেব এবং বাকি লোকদেরও তাদের সাধারণ জীবনে ফিরিয়ে দিতে হবে। কাজটা রিস্কি, কিন্তু তাও আদিত্য সেটা করতে রাজি হয়, কারণ তনয়াকে ফিরে পাওয়ার এই একটাই রাস্তা ছিল। কিন্তু আদিত্য এখানে তনয়াকে মিথ্যে কথা বলেছিল।
আদিত্য তনয়াকে কথা দিলেও তার লোকেদের দিয়ে সে ঠিকই বাকি লোকেদের পাচার করানোর ব্যবস্থা করে। কেবলমাত্র মিমি তনয়ার সাথে ছিল বলে সেই তার বাড়িতে ফিরে যেতে পারে। তনয়া নিজে গিয়ে মিমিকে তার বাড়িতে ফিরিয়ে দিয়ে আসে। পুলিশও স্টেফেনি এবং আদিত্যর দলের যে লোকটি মারা গেছিল তার বডি পায়, ফলে পুলিশও তদন্ত করতে শুরু করে। তনয়া, আদিত্য, স্যামের সেই আস্তানায় যায়। তনয়া আদিত্যকে বলে যে আমাদের উচিত এক্ষুনি ইন্ডিয়ায় ফিরে যাওয়া, এখানে আমরা সেফ নই, না হয় পুলিশ না হয় হাবিবের লোক, আমাদের পিছনে তো তারা আসবেই। কিন্তু আদিত্য তাতে রাজি হয় না। সে বলে যে আয়ারল্যান্ডে তার একজন চেনা পরিচিত লোক আছে, সেখানে গিয়ে তারা থাকবে, কিন্তু তার জন্য বেশ কিছুটা টাকার প্রয়োজন। এবার স্যাম তাদের এইসব কথা শুনে ফেলে এবং একটি টাকার ব্যাগ এনে দেয় এবং বলে যে এখানে 20,000 পাউন্ড আছে, এই টাকাটা তোমরা নিয়ে যাও। কিন্তু সামান্য একজন ট্যাক্সি ড্রাইভার হয়ে তার কাছে এত টাকা কোথা থেকে আসবে? আদিত্য তাকে থ্যাঙ্কস জানায় এবং বলে যে সেই টাকা তাড়াতাড়ি শোধ করে দেবে। কিন্তু স্যাম বলে যে এই টাকাটা তার নয়, সুতরাং শোধ করারও কোনো দরকার নেই, এই টাকাটা তার দাদার। এবার দাদার কোনো ফ্যামিলি নেই, তাই এই টাকারও আর কোনো দরকার নেই। তনয়া আবারও স্যামকে তার দাদার কথা জিজ্ঞাসা করে, কিন্তু স্যাম বারবার এড়িয়ে যেতে চায়। তনয়া নাছোড় বান্দা হয়ে জিজ্ঞেস করে যে আমি আজকে ছাড়বো না, তোমাকে বলতেই হবে যে তুমি তোমার দাদার কথা বারবার এড়িয়ে কেন যাও। এবার স্যাম দোনো মনো করে বলতে রাজি হয়। স্যাম বলে যে সে ইনভেস্টমেন্ট ব্যাংকিং নিয়ে পড়াশোনা করেছিল। লন্ডনে আসার পর সে এবং তার দাদা একটি বিজনেস শুরু করে, একটি ইনভেস্টমেন্ট ফার্ম। প্রথম তারা অনেক টাকা কামায়, কিন্তু তারপর তারা অ্যাডিকশনে ফেসে যায়, জুয়ার অ্যাডিকশন। ফলে যা টাকা তারা কামিয়েছিল সবই উড়ে যায় এবং তাদের কোম্পানি ব্যাংক্রাফট হয়ে যায়। ফলে যাদের থেকে তারা ইনভেস্টমেন্টের জন্য টাকা নিয়েছিল তাদের টাকা তারা ফেরত দিতে পারে না। 2 দিন পর তার দাদার গাড়িতে তার দাদার লাশ পাওয়া যায়, কেউ তার দাদাকে মেরে দিয়ে গেছিল। এবার স্যামকে কেউ তেমন চিনত না, তাই স্যামের কিছু হয়নি। এরপর থেকেই সেই সব ছেড়ে দিয়ে ট্যাক্সি ড্রাইভিংয়ের কাজ করে। এই সময় হঠাৎ আদি টাকার ব্যাগে একটা ফটো দেখতে পায়, স্যাম এবং তার দাদার ফটো। এবং স্যামের দাদাই হলো অনিরুদ্ধ। এবং আমাদের কাছে সবটা পরিষ্কার হয়ে যায়। আদিত্য যে অনিরুদ্ধর স্কিমে 100,000 পাউন্ড ইনভেস্টমেন্ট করেছিল সেই অনিরুদ্ধই হচ্ছে স্যামের দাদা। এবং সেই 100,000 পাউন্ডের মধ্যে থেকেই 20,000 পাউন্ড বেঁচে আছে, সেই টাকাই স্যাম আদিত্যকে ফেরত দিয়েছে। কিন্তু স্যাম এটা জানতো না যে এই টাকাটা আদিত্যই হাবিব ভাইয়ের থেকে এনে তার দাদাকে দিয়েছিল। আর স্যাম এটাও জানতো না যে এই টাকা ফেরত দিতে না পারার ফলেই আদিত্যই তার দাদা অনিরুদ্ধকে গলা টিপে মেরে ফেলেছিল। অনিরুদ্ধর কোম্পানি ব্যাংক্রাফট হয়ে যাওয়ার ফলে সে আদিত্য টাকাটা ডাবল করে ফেরত দিতে পারে না। ওদিকে আদিত্যর ওপরেও হাবিব ভাইয়ের চাপ ছিল। এই সময় আদিত্যই অনিরুদ্ধকে মেরে ফেলে এবং তারপর সে হাবিব ভাইয়ের থেকে আলাদা হয়ে যায়। এবং এই টাকা ফেরত দিতে না পারার জন্যই হাবিব ভাইও তার পিছনে লেগেছিল এবং তার ওপর খেপেছিল। এবার এই টাকার জন্যেই যেহেতু আদিত্য এবং হাবিব ভাইয়ের সম্পর্ক খারাপ হয়েছিল, তাই টাকা ফেরত পেতেই সে হাবিব ভাইকে কল করে এবং একটা ডিল করে। আদিত্য বলে যে অনিরুদ্ধকে আমি নিজে হাতে মেরেছি, আপনি স্যামকে মেরে বদলা নিয়ে নেবেন, আর টাকা তার সাথে কনসাইনমেন্টও আপনি পেয়ে যাবেন। হাবিব ভাই বলে যে শেষবারের মতো আমি তোকে বিশ্বাস করলাম। কিন্তু এই সব কথা তনয়া শুনে ফেলে। তনয়া বলে যে তুমি এটা করতে পারো না, এখানে আসার পর থেকেই স্যাম আমাকে আনকন্ডিশনালি সাহায্য করেছে, তোমাকে খোঁজার জন্য ও নিজের জীবনের ঝুঁকি নিয়েছে। আদিত্য বলে যে স্যাম একটা স্ক্যামার। তনয়া বলে যে স্ক্যাম তো তুমিও আমার সাথে করেছো, আমি এখানে আসা অবধি আমাকে মিথ্যে কথা বলেছো। আদিত্য তাদের বলে যে বাহ, তুমি 2 দিনের পরিচয়ে এই স্যামকে ডিফেন্ড করছো। এবং আদিত্য খুবই রেগে যায়। সে বলে যে তুমি নিজেকে কি ভেবেছো, তুমি নিজে স্পটলেস? যখন তোমাকে দামি দামি গিফট পাঠাতাম তখন তো তোমার মনে হয়নি যে এত টাকা আমি কোথায় পাচ্ছি, আর এখন সব কিছু জানার পর আমাকে ঘেন্না লাগছে? শোনো, রিভেঞ্জ আমার এখনও বাকি আছে, যেটা আমি কালকে কমপ্লিট করব, সুতরাং পথের কাটা হয়ে তুমি দাঁড়িও না। তনয়া বলে কিন্তু এটা করে তোমার কী লাভ হবে? এবং আদিত্য বলে যে এটা করে আমি ইমিউনিটি পাবো, প্রোটেকশন পাবো, হাবিব ভাইয়ের আমার উপর থেকে রাগ চলে যাবে, ফলে আমরা সেফলি আয়ারল্যান্ড চলে যেতে পারবো। তনয়া বলে যে একটা মানুষকে তো তুমি খুন করেইছো, আর একটা মানুষকেও তুমি খুন করবে, শুধুমাত্র নিজের হাতে না, হাবিব ভাইয়ের মাধ্যমে, তাই তো? আদিত্য বলে যে এসব আমি আমাদের ভালোর জন্যই করছি। এবার এই সময় স্যাম ছিল না, সে চাচার গাড়ির নাম্বার প্লেটটা চেঞ্জ করতে গেছিল, যাতে পরের দিন তনয়া এবং আদিত্য সেই গাড়িতে করে পালাতে পারে। তনয়া স্যামকে বলে যে সরি, আমার সাথে দেখা না হলে চাচা হয়তো মারা যেত না,
তুমি আমাকে এত সাহায্য করেছো, এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। স্যাম বলে যে দেখো, আমি কিছু পাওয়ার জন্য তোমাকে সাহায্য করিনি, তাড়াতাড়ি শুয়ে পড়ো, কালকে আবার বেরোতে হবে। এবার আমরা দেখতে পাই যে রাতে তনয়া তার স্যামের সাথে কাটানোর সমস্ত স্মৃতি মনে করছিল। সকালে যাওয়ার আগে সে শেষবারের মতো স্যামের সাথে দেখা করে এবং স্যামকে বলে যে সাবধানে থেকো। স্যাম তাকে বলে যে আমাকে ভুলে যেও না, এবং তনয়া বলে যে ভুলে যাওয়া কখনোই পসিবল না, একটা কথা জিজ্ঞাসা করি। এবং স্যাম তাতে উত্তর দেয় যে না, করো না, উত্তর পাবে না। তনয়া তাকে বলে যে কিছু বলার থাকলে এখনই বলে ফেলো। স্যাম বলে যে কি আর বলবো, যেগুলো বলার কথা সেগুলো আমি গুছিয়ে বলতে পারবো না, কিন্তু এটুকু বলতে পারি যে আরও 1000 বার যদি তোমার বিপদে সাহায্য করতে হয় আমি করব। আরও 1000 বার তোমার জন্য যদি মাঝ রাস্তায় ট্যাক্সি দাঁড় করাতে হয় আমি দাঁড় করাবো। তনয়া তাকে বলে যে হয়তো আমাদের ভুল সময় দেখা হয়েছে। স্যাম বলে যে দেখো, সময় কখনো ভুল হয় না, ভুল আমরাই করি। এবং তারা শেষবারের মতো হাত করে, কিন্তু স্যাম তখনও জানতো না যে তার সাথে কি হতে চলেছে, আদিত্য তার সাথে কি করতে চলেছে। এবার আদিত্য এবং তনয়া প্রথমে গাড়ি করে বেরিয়ে যায়, তারপর স্যাম সেখান থেকে বেরোতে যায়, কিন্তু তখনই হাবিবের লোক স্যামের মাথায় বন্দুক ধরে তাকে সেখান থেকে নিয়ে যায়। আদিত্য তনয়াকে নিয়ে হাবিব ভাইয়ের কাছে আসে, কারণ কনসাইনমেন্টটাও হাবিব ভাইকে দেওয়ার ছিল। কনসাইনমেন্ট অর্থে যে সমস্ত লোকেদের সে পাচার করবে সেই সমস্ত লোকেরা। এবার আমরা দেখতে পাই সেখানে হাবিব ভাই এবং তার দলের লোকেরা উপস্থিত, এবং স্যামকে একটি বেঞ্চের সাথে বেঁধে রাখা হয়েছে। হাবিব ভাই বলে যে 20,000 পাউন্ড তো এনাফ না, কারণ আমি তোকে 100,000 পাউন্ড দিয়েছিলাম, বাকি 80,000 পাউন্ডের হিসাব কোথায়? এই সময় আদিত্যর দলের একটি লোক বলে যে 80,000 পাউন্ডের জায়গায় আমরা তো এই লোকগুলো তোমাকে দিচ্ছি যাদেরকে পাচার করা হবে, এবং হাবিব ভাই তখনই সেই লোকটাকে গুলি করে উড়িয়ে দেয়। হাবিব ভাই বলে যে আমারই লোক ভাঙিয়ে আমাকেই দিচ্ছিস, আবার বড় বড় কথা। তনয়া প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং হাবিব ভাইকে বলে যে আপনি আমাদের কিছুদিন সময় দিন, আপনার সব টাকা আমরা ফিরিয়ে দেব, কিন্তু স্যামকে প্লিজ মারবেন না। হাবিব ভাই তাতে বলে যে টাকাটা বড় কথা না, আমার যে ব্যবসাটা সেটা চলে ভয়ের ওপর ভিত্তি করে, আর আদিত্য জবে থেকে আমার সাথে এই গাদ্দারিটা করেছে লোকে আমাকে সিরিয়াসলি নিচ্ছে না, লোকে ভাবছে যে আমি ছোট হয়ে গেলাম, তাই জন্য এই বদলা আমাকে নিতে হবে। তনয়া বলে যে কিন্তু আপনি আদিত্যর ভুলের জন্য স্যামকে মেরে ফেলতে পারেন না। হাবিব ভাই তার উত্তরে বলে যে কে বলেছে তোমাকে আমি শুধু স্যামকে মারবো? আমি স্যামকে মারবো, তোমাকেও মারবো, আদিত্যকেও মারবো। এবং তনয়ার তখন মনে পড়ে যায় যে স্যাম কিভাবে তার সমস্ত বিপদে তাকে আগলে রেখেছিল, নিজের প্রাণের ঝুঁকি নিয়ে একটা অচেনা মেয়েকে সে সাহায্য করেছিল। এবং তনয়া বলে যে আমি আপনাকে ভয় পাই না। হাবিব ভাই তখনই তনয়ার দিকে বন্দুক তাক করে এবং একটি গুলির শব্দ হয়, কিন্তু হাবিব ভাইয়ের বন্দুকের গুলি সেটা ছিল না, সেটা ছিল পুলিশের গুলি। পুলিশের গুলিতে হাবিব ভাই নিহত হয় এবং পুলিশ আদিত্যকেও অ্যারেস্ট করে নেয়। আদিত্য বুঝতে পারে যে তনয়াই পুলিশ ডেকেছিল, কিন্তু কখন, কিভাবে? এবার তনয়া স্যামকে সবটা খুলে বলে। সে বলে যে প্রথম দিন যখন স্যামের সাথে তার দেখা হয়েছিল তার আগেই সে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে গেছিল আদিত্যর ব্যাপারে খোঁজ নিতে, কিন্তু ইন্ডিয়ান অ্যাম্বাসির লোকেরা তাকে বলেছিল যে আদিত্যর ব্যাপারে তারা যা যা জানে সেগুলো খুবই নেগেটিভ, তনয়ার দেশে ফিরে যাওয়াই ভালো হবে। কিন্তু তনয়া সেই সব কথা বিশ্বাস করে না। সে ঠিক করেছিল নিজের হাজব্যান্ডকে সে নিজেই খুঁজে বার করবে, কিন্তু এরপর সে তার হাজব্যান্ডের আসল রূপটা জানতে পারে। আদিত্য যে একজন মানুষ পাচারকারী চক্রের মাথা, একজন মার্ডারার, সেই সব তনয়া জানতে পারে। এবং গতকাল রাতের বেলায় যখন আদিত্য স্যামকে মারার প্ল্যান করেছিল তারপরই তনয়া পুলিশকে সব খবর দিয়ে দেয় এবং সে পুলিশকে বলে যে আমি আপনাদের সব সাহায্য করতে রাজি আছি। এবং তনয়ার সাহায্যেই পুলিশ হাবিব ভাই এবং আদিত্যকে অ্যারেস্ট করতে সক্ষম হয়। স্যাম এই কথা শুনে বলে যে কেউ তো বিশ্বাসই করবে না, পুরোই সিনেমার মতো ঘটনা। কিন্তু তনয়ার মনটা খুব একটা ভালো ছিল না। সে বলে যে দেখো, মাঝে মাঝে ঠিক জিনিসটা করাও কিন্তু খুব কঠিন হয়, আমি যেটা করেছি সেটা তো ঠিক করেছি, তাহলে এরকম মনে হচ্ছে কেন? স্যাম তাকে বলে যে তুমি নিজের ওপর এত চাপ নিও না, নিজেকে একটু সময় দাও, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এবার চলো আমরা ফিরে যাই। লন্ডনে কিন্তু অন্য কোনো ট্যাক্সি নিলে আমি খুব অপমানিত বোধ করব। এবং সে গিয়ে তার ট্যাক্সির পিছনের দরজা খুলে দেয়, কিন্তু তনয়া সেখানে না বসে সামনের দরজা খুলে স্যামের পাশের সিটে বসে। অর্থাৎ এতদিন তারা যখন ট্র্যাভেল করতো তনয়া কিন্তু সাধারণত পিছনের সিটেই বসতো, কিন্তু আজকে প্রথমবারের জন্য সে স্যামের পাশের সিটে বসে। অর্থাৎ এটা একটা পজিটিভ সাইন ছিল স্যামের জন্য, হয়তো বা তারা নতুন জীবনটা একসাথে শুরু করতে পারে। এবং এখানেই আমাদের মুভি শেষ হয়।
তো তোমাদের মুভিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর এরপর তোমরা কী মুভি এক্সপ্লেনেশন দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক নতুন নতুন মুভি এবং ওয়েব সিরিজ এক্সপ্লেনেশন করে থাকি, তাই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সাবস্ক্রাইব করলে আমার খুবই ভালো লাগবে।